আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তুরাগ নদীতে কতগুলো লাশ পাওয়া গিয়েছে এবং এই লাশের কারণে সেখানে কি পরিবেশের সৃষ্টি হয়েছে এগুলো নিয়ে গত রাতে আমি একটা কন্টেন্ট করেছিলাম এবং আমার এই কন্টেন্টটা আমি আপ করেছিলাম 10টার দিকে। তখনও পর্যন্ত যতটুকু খবর আমি পেয়েছিলাম তার উপর ভিত্তি করেই আমি আমার কন্টেন্টটা করেছিলাম এবং আমি সেখানে বলেছিলাম যে যারা নিখোঁজ হয়েছেন, বিশেষ করে আমরা দেখেছি এই ঘটনাটাকে কেন্দ্র করে দু ধরনের মন্তব্য এবং একদম পরস্পর বিরোধী। পুলিশ বলছে এ ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। পুলিশ এভাবে বলেছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে 7 জন, কেউ বলছে 4 জন, কেউ বলছে 3 জন এরকম লাশ উদ্ধার হয়েছে এবং তারা পুলিশ তাদেরকে, কেউ বলছে ধাওয়া দিয়ে, কেউ বলছে পুলিশ তাদের ধরে নিয়ে গুম করে তারপরে পানিতে ফেলে দিয়েছে, এ ধরনের নানা কিছু। কিন্তু বাস্তবে তার কোনো কিছু ঘটেনি, এটা হলো পুলিশের দাবি। এর বিপরীত দিকে আওয়ামী লীগের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এবং যারা নাকি আওয়ামী লীগের করেন, আওয়ামী লীগের হয়ে বিদেশে থাকেন, এরা অনেকেই নানা ধরনের ছবি দিয়ে, কিছু কিছু ছবি এআই দিয়ে তৈরি বলে আমার কাছে মনে হয়েছে, যেমন লাল পানি, এরকম লাশের পর লাশ ভেসে যাচ্ছে, এই ধরনের ছবি দেওয়া হয়েছে। তুরাগের পানি লাল হয়ে গিয়েছে, তুরাগ এখন মৃত্যুর জন্য একটা উপত্যকা, একটা মৃত্যুর নদীতে পরিণত হয়েছে, এই ধরনের নানা কথা সেখানে লেখা ছিল। কিন্তু আমি কনফার্ম কোনো নিউজ, আমি যখন এটা আমারটা 10টার সময় আপ হয়েছিল, তো বুঝতেই পারছেন আমি আগে রেকর্ড করি, তারপরে এডিট করি, তারপরে তো সেটা 10টায় আপ হয়। তার মানে আমার কাছে 9টা পর্যন্ত যে খবর ছিল তার উপর ভিত্তি করেই কিন্তু আমি এটা রেকর্ড করেছিলাম। তো আমার ওটা দেখে আমার দর্শকদের অনেকে নানা ধরনের মন্তব্য করেছেন এবং কেউ কেউ এমনটা বলার চেষ্টা করেছেন আমি সরকারের কাছ থেকে কিছু টাকা পয়সা পেয়ে সরকারকে সাপোর্ট করছি, এরকম নানা ধরনের মন্তব্য করছেন এবং যার যার মতো করে কেউ বা প্রশংসা করেছেন, কেউ ধন্যবাদ দিয়েছেন যে আমি আপনার গুজবে গা ভাসাইনি, এরকম কথা অনেকে বলেছেন। তো আমি সেখান থেকে কিছু মন্তব্য আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই, যাতে নাকি আপনারা ঠিক বুঝতে পারেন যে আসলে আমাকে নিয়ে আমার দর্শকদের মধ্যে কী ধরনের চিন্তা, কী ধরনের প্রতিক্রিয়া হয়েছিল। আমি এগুলো পড়ছি 2-1টা। মোহাম্মদ শরীফ লিখেছেন, আমরা তুরাগবাসী, আমরা জানি আপনি দালালি করেন না, মামলা করলে উল্টো পুলিশ ধরবে। মানে আমি এক জায়গায় বলেছিলাম যাদের লোকজন হারিয়ে গেছে তারা তো কেউ মামলা করেনি, তাহলে আমরা কী করে বুঝবো? এই মোহাম্মদ শরীফ যে কথাটা বলেছেন যে মামলা করার ক্ষেত্রেও আমাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে যে আমার ছেলেটা হারিয়ে গেছে, মামলা করব। এখন যদি ওনারা দাবি করেন যে ওই ছেলেটা আওয়ামী লীগ করতো, তাহলে আমি মামলা করলে কিন্তু আমি উল্টো বিপদে পড়তে পারি। মোহাম্মদ শরীফের এই যে ভয়টা, এই ভয়টাকে কিন্তু আপনি উপেক্ষা করতে পারবেন না। এ ধরনের বাস্তবতা এই দেশে এখনও বিরাজ করছে। এখন কেন বিরাজ করছে, বিরাজ করা উচিত কি না, এই বিরাজ করার পেছনে সরকারের সরাসরি কতটুকু ভূমিকা আছে, এই সবগুলি নিয়ে আপনি আলোচনা করতে পারেন। কিন্তু বাস্তবতা হলো মানুষের মধ্যে এক ধরনের ভয় পুলিশ সম্পর্কে, সেটা কিন্তু আছে। আরেকটা কমেন্ট করেছেন মোহাম্মদ পান্না খান, তিনি বলেছেন ভয়ে কথা বলে না, যে কথা বলবে হয়তো তাকেও মেরে ফেলবে, তাই। এই একই ধরনের কথা কিন্তু দুটো মন্তব্যই আপনারা বুঝতে পারলেন। এরপরে আমি আরেকটা মন্তব্য পড়ি। সৌরভ চাকারিয়া তিনি লিখেছেন, আপনি কি সোশ্যাল মিডিয়ার মানুষ? মানুষ হয়ে থাকলে মিডিয়াতে পাবেন, আর যদি সরকারের পাপেট হয়ে থাকেন তাহলে পাবেন না মিস্টার মাসুদ। দেখেন, আমি সোশ্যাল মিডিয়ার মানুষ না, আমি আসলে এই দেশের মানুষ। এই দেশে সোশ্যাল মিডিয়াও আছে, আবার কনভেনশনাল মিডিয়াও আছে, মেইন স্ট্রিম মিডিয়াও আছে। আমি পার্টিকুলার কোনো মিডিয়ার উপরেই ডিপেন্ড করি না। আমি সব দেখে নিজের মতো করে চেক রিচেক করে আমার বুদ্ধি বিবেচনা দিয়ে আমি মন্তব্য করি। কাজেই আমি কারো পাপেটও না, আমি যা যতটুকু পাই ততটুকুই বলি, বাড়িয়ে বলাটা আসলে যায় না। আবু সালাম লিখেছেন, মাসুদ কামাল সাহেব, এত অল্প সময়ের মধ্যে তুরাগ হত্যাকাণ্ড নিয়ে আপনি যেমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন, মনোযোগ দিয়ে শুনলাম, ভাবছি আপনি এত অল্প সময়ের মধ্যে অনেকটাই
ডিফেন্স নিয়ে কথা বলেছেন। আমি ভাবছি এখানে যেটা বিশ্লেষণ করলেন সেটা কি আপনার স্বাধীন বিশ্লেষণ না কারো মতের পক্ষে বিশ্লেষণ করলেন? ভাই আমি যেটা বলেছি এটা আমারই মত, আমি কারো মতের পক্ষে কথা কখনো বলিনি, আপনি নিশ্চিত থাকেন আগামীতেও বলবো না। কিন্তু আপনার মনে একটা সন্দেহ জন্ম নিয়েছে এই কারণে যে আপনি যেটা শুনতে চেয়েছেন সেই জিনিসটা হয়তো আমি বলিনি। উদ্দিন জালাল তিনি লিখেছেন একটি প্রবাদ বাক্য আছে, যাহা রটে তাহা কিছু না কিছু বটে। 5 জন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে লাশের ময়না তদন্তের রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করে পুলিশের ভাবমূর্তি বজায় রাখতে হবে। এটা কিন্তু একটা দারুণ বক্তব্য উনি দিয়েছেন যে যা কিছু রটে তার মধ্যে কিছুই যদি না থাকে তাহলে এতটা চাউর হয়ে যায় না, এটা ওনার বক্তব্য। এই বক্তব্যটা সবসময় সত্য কিনা আমি জানি না, কিন্তু এক্ষেত্রে যেহেতু মানুষের মনে সন্দেহটা তৈরি হয়েছে আমি মনে করি এর একটা সমাধান পুলিশের করা উচিত। ভিপি রুবেল লিখেছেন, তার মানে কি তুমি পণ্ডিত বোঝাতে চাচ্ছ তাদের হত্যা করা হয়নি, তারা কি সাঁতার জানে না? মানে উনি আমাকে অ্যাটাক করে বলেছেন যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, এই তাদেরকে কি হত্যা করা হয়নি? হ্যাঁ, তাদেরকে হত্যা করা হয়েছে কিনা জানি না, তারা মারা গেছেন এটা নিশ্চিত, এবং তারা সাঁতার জানেন না এটাও 2-1 লোক কিন্তু বলেছেন। আমি পরের মন্তব্যটা যাই তাহলে আপনাদের ক্লিয়ার হবে। মোহাম্মদ মোতালেব মামুন লিখেছেন, ভাই এটা প্রথম আলোর রিপোর্ট, সমকালেও আসছে, ঘটনা কী কারণে ঘটছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, কিন্তু কোনো কিছু ঘটেনি। আপনার মতো একজন সিনিয়র সাংবাদিক এটা বললেন কিভাবে? দেখেন আমি কিন্তু বলিনি যে কিছু ঘটেনি, এটা একদমই ভুল ধারণা। আপনি আবার শোনেন, আমি কখনো এরকম দাবি করিনি। আমি কেবল বলেছি যে যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে কোনো বক্তব্য পেলাম না কেন। আমি এটা রেকর্ড করেছি 9টার দিকে। আপনি যে প্রথম আলো রিপোর্টের কথা বলছেন অথবা সমকালের রিপোর্টের কথা বলছেন, প্রথম আলো রিপোর্টটা ছাপা হয়েছে রাত 10টার পরে অনলাইনে, কাজেই তখন পর্যন্ত এটা আমি জানতাম না। কিন্তু প্রথম আলো রিপোর্টে কী ছাপা হয়েছে, সমকালের রিপোর্ট ছাপা হয়েছে আরও অনেক পরে। আমি বরং প্রথম আলো রিপোর্টটা আপনাদেরকে একটু ওই রিপোর্ট থেকে কিছু কথা বলি, তাহলে বুঝতে পারবেন। প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে তারা 2 দিনে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে তুরাগ থেকে। 2 দিনে 3 জনের লাশ, মাথায় রাখবেন। এবং তারা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক হত্যা, পুলিশ কর্তৃক হত্যা এ ধরনের কোনো মন্তব্য এখানে ছিল না। তারা ছিল সেই 3 জন কারা কারা তাদের একটা পরিচয় তারা দিয়েছেন। তাদের একজন হলো মোহাম্মদ সুমন, যার বয়স 17 বছর। তার সম্পর্কে বলা হয়েছে যে সুমন 22 তারিখ থেকে নিখোঁজ ছিল বলে ধারণা করা হচ্ছে, কিন্তু তার আত্মীয় স্বজনরা কেউ কিছু জানে না। এবং তারা সুমনের বাড়িতে গিয়েছিল, তারা সুমনের রানা ভোলা এলাকার সুমনের ভাড়া বাসায় গিয়েছিল, 2 কক্ষের বাসা। সেখানে সুমনের বাবা, মা ও বোন বসেছিল, তারা বাকরুদ্ধ হয়েছিল। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, একটা জিনিস খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো সাংবাদিক তাদেরকে যত কিছু জিজ্ঞাসা করেছে তারা কোনো প্রশ্নে, অধিকাংশ প্রশ্নে তারা চুপ করেছিল। এবং সুমন 22 তারিখ থেকে নিখোঁজ কিনা তারা এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। এবং তারও চেয়ে বড় কথা হলো সুমনের মোবাইল থেকে সুমনের সব ছবি ডিলিট করে দেওয়া হয়েছে। বাসায় তার যে ছবিগুলো ছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, সুমনের মোবাইল ভেঙে ফেলা হয়েছে। এগুলো কারা করেছে? সুমনের পরিবারের লোকেরা করেছে। এবং তারা একটা যুক্তি দিয়েছে যে সন্তান হারানোর যে মানসিক যন্ত্রণা বাড়বে তাই কোনো স্মৃতি রাখা হয়নি। এই যে যুক্তিটা, এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আমাদের বাঙালিদের মধ্যে এ ধরনের মানসিকতা আসলে কাজ করে না। বাঙালিরা মনে করেন সব স্মৃতি মুছে ফেলবে, এটা হয় না রে ভাই। এখানে অন্য কোনো একটা মেও আছে, একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি এটা এই রিপোর্ট পড়লে বোঝা যায় না, কিন্তু মানুষের মনে সন্দেহটা তৈরি হয়। এই যে তৈরি হওয়াটা, এটা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখেন। আমি পরের পয়েন্টে আসছি। পরে যে পয়েন্টগুলো আছে যেগুলো, সেটা হলো যে এরপরে আরেকজন যিনি মারা গেছেন, আরেকটা কথা বলে নিই, আরেকটা কথা বলে নিই। এই সুমন সম্পর্কে বলা হচ্ছে যে কথাটা পুলিশ বলেছেন, অথবা পুলিশ ওই তার যে ফ্যামিলির লোকজন আছে তাদের বরাতে বলেছেন যে পুলিশকে নাকি তার ফ্যামিলির লোকজন বলেছে যে পিকনিকের কথা বলে সুমন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, সে তুরাগ নদীতে পড়ে গেছে, তারপরে সে নৌকাতে যাচ্ছিল এবং তারপরে সে সাঁতার জানতো না, তারপরে কয়েকদিন পরে তার লাশ পাওয়া গেছে। এই ধরনের কথা পুলিশ বলেছে তার পরিবারের বরাত দিয়ে।
এবং এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মিছিলে বিএনপি নেতাকর্মী ও পুলিশের উপর থেকে যে হামলা হয় সেই হামলায় 7 জন নেতাকর্মী নিখোঁজ হয়, তাদের মধ্যে থেকে এই 3-4 জনের লাশ তুরাগনদ থেকে উদ্ধার করা হয়েছে, যদিও পুলিশ এটাকে টোটালি অস্বীকার করেছে। আরও যে 2টো লাশ পাওয়া গেছে বলে জানা যায় সেগুলো এই প্রথম আলো জেনেছে রূপনগর থানা, দারুসালাম এবং ঢাকা জেলা পুলিশের আশুলিয়া থানা এলাকার তুরাগনদের আওতাধীন যে ফায়ার সার্ভিস আছে, 2টি নৌ পুলিশ ফাঁড়ি আছে, এদের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তারা জানতে পেরেছে যে আরও 2 জনের লাশ পাওয়া গেছে। একজনের লাশ পাওয়া গেছে 24 তারিখে, আরেকজনের পাওয়া গেছে 25শে জুন। এবং এই অন্য 2 জনগুলি হলো, একজন হলো আরিফ হাসান রাকিব, আরেকজন হলো মণিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। এখন এরা কারা? এই আরিফ, ওনার চাচা বলছে যে 22শে জুন বেলা 11টার দিকে সে বাসা থেকে বের হয়ে যায়। ওই দিন বিকাল 4টার একটু আগে মোবাইলে মায়ের সঙ্গে কথা হয়েছিল তার, এরপর থেকে নিখোঁজ ছিল। গত বুধবার তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তারপরে ওরা চাচা এটাও বলেছে সে যে রাজনীতি করতো এটা আমরা জানতাম না, মৃত্যুর পর কয়েকজন ভিডিও ছবি দেখানোর পর জেনেছি তার রাজনৈতিক সম্পৃক্ততার কথা। আমরা জানি না সে কিভাবে মারা গেছে, মামলা করতে চাইনি, একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হয় তাই মামলা করেছি। তার লাশ তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে এবং সে সাঁতার খুব একটা ভালো পারত না। এই হলো আরিফের ব্যাপারটা। আরেকজন যিনি মারা গেছেন তার নাম হলো রনি মোল্লা। এই রনি মোল্লার সম্বন্ধে বলা হচ্ছে সে দিয়াবাড়ি ঘাটে কয়েকজনের সঙ্গে একসঙ্গে গোসল করছিল এবং গোসল করার সময় সে ডুবে যায়। অন্যরা ঘণ্টাখানেক চেষ্টার পর তার মৃত অবস্থায় পারে তুলে রনি মোল্লার মৃত্যুর ঘটনায় সাভার থানায় একটা অপমৃত্যুর মামলা করা হয়েছে। আর রনি মোল্লার বাবা বলেছেন যে উত্তর দিয়াবাড়ি এলাকায় একটা হোটেলে কাজ করতো রনি। 24শে জুন রনির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারে গোসল করার সময় তিনি মারা গেছেন। আর তিনি আরেকটা কথা বলেছেন যে রনি মানসিকভাবে একটু ভারসাম্যহীন ছিল। দেখেন, আমরা যে প্রথম আলোর 3 জনের খবর পেলাম তার মধ্যে রনি মোল্লার ব্যাপারটা আমার কাছে একেবারে অরাজনৈতিক মনে হয়েছে, এটা নিছকই দুর্ঘটনা। আর বাকি যে 2 জন আরিফ এবং সুমন, এই 2 জন রাজনীতি করতেন, আওয়ামী লীগ করতেন, এটা তার পরিবারের লোকজন স্বীকার করেনি, বাট তারা পরে জানতে পেরেছে। এমন হতে পারে যে পুলিশের ভয়ে অথবা তারা রাজনীতি করতো এটা বললে, যদি পুলিশের নির্যাতনের শিকার হয় তারা, তাহলে হয়তো এটা তারা বলতো। কিন্তু যেহেতু তারা ওই ভয়টা পায়, হয়তো এই জন্যই তারা বলছে যে তারা যে রাজনীতি করতো এটা আমরা জানি না। কিছু সাংবাদিকের সঙ্গে আমি কথা বলেছি, এটা অনেকে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা করছে যে মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে গভর্নমেন্টের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে, চাপ দিয়ে তাদেরকে এগুলো বলতে দেওয়া হয়নি। আমি বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে অথবা সম্পাদক লেভেলে অনেকের সঙ্গে কথা বলেছি, কেউ এটা স্বীকার করেননি এবং তারা বলেছেন যে এই ধরনের একটা নিউজ যদি মানে পুলিশের হাতে মৃত্যু হতো অথবা এটা যদি সরকারের কাছ থেকে কোনো চাপ আসতো তাহলে এটা আমরা সরকার আমাদের থামাতে পারতো না। আওয়ামী লীগ আমলে এই ধরনের ঘটনা হলো আমরা কিন্তু এত চাপের মধ্যেও এগুলো প্রচার করতাম কিছু কিছু, কাজে এটাও প্রচার হতো ভাই। কাজে চাপের কথা যারা বলছেন আমি মনে করি সেটা একটা চাপ ষড়যন্ত্রের তত্ত্ব, এই তত্ত্ব এখানে গ্রহণযোগ্য নয়। বাস্তবতা হলো আমি যতটুকু সমস্ত খবর শুনে দেখে এবং বুঝে যতটুকু আমার ধারণা হয়েছে সেটুকু এখন আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। 1 নম্বর কথা হলো যে এই পুরো ঘটনার কি হয়েছে তার সকল প্রশ্নের জবাব মানুষের কাছে এখনও আসেনি। এই জায়গায় মিডিয়া তাদের ব্যর্থতা দেখিয়েছে। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো পারেনি পুরো জিনিসটাকে মানুষের কাছে ক্লিয়ার করতে। পত্রিকাগুলো কেন ডিটেইলে যাচ্ছে না এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি তাদের আরও ডিটেইলে পত্রিকা এবং টেলিভিশনগুলো এর ডিটেল অনুসন্ধানী প্রতিবেদন তাদের বের করা উচিত। কারণ মানুষের মনে কিন্তু সব প্রশ্নের জবাব এখনো মেলেনি, মানুষের মধ্যে সন্দেহটা রয়ে গেছে। আর পুলিশ যেভাবে একদম মুখ পুছে না করছে যে কিছুই ঘটেনি, প্রোপাগান্ডা টোটাল, এই জিনিসটাও মানুষের মনে এক ধরনের সন্দেহের জন্ম দিয়েছে। আমরা আগেও দেখেছি পুলিশ এরকমভাবে হুটহাট বলে বসে যে কিচ্ছু ঘটেনি, তো কিচ্ছু না ঘটলে কি হাওয়ার উপরে আসলো নাকি রে ভাই? কিছু তো ঘটছে, 3 জনের লাশ তো পাওয়া গেছে,
কাজে কিচ্ছু ঘটেনি কথাটা পুলিশ বলা উচিত না। কিন্তু পুলিশের যে ভঙ্গিটা, পুলিশের যে বক্তব্য এবং এক ধরনের থ্রেট কিন্তু, যে যারা এগুলো প্রচার করছে, হ্যাঁ কিছু অপপ্রচার যে হচ্ছে না তাও কিন্তু না, যেভাবে ছবি দেওয়া হচ্ছে, এআই দিয়ে বানানো হচ্ছে, এগুলো ঠিক বলে আমি মনে করি না। এগুলো মানুষকে মিস ইনফরমেশন দেয়, মানুষকে প্ররোচিত করে, এগুলো ঠিক না। কিন্তু পুলিশ যেভাবে একেবারে না করছেন, সেই জায়গাটা তো আমার মনে হয় মানুষের মনে সন্দেহটা আরও বাড়িয়ে দিয়েছে। পুলিশ যেভাবে সরাসরি বলছে এটা প্রোপাগান্ডা, এটা গুজব, আমার মনে হয় যে এতটা কিছু না বোধ হয়। সবচেয়ে বড় অসহায় অবস্থায় আছে সাধারণ মানুষ, যারা এই ঘটনাটা নিয়ে ইন্টারেস্ট, যারা জানতে চায়, বুঝতে চায়, যারা এই ঘটনার মাধ্যমে সরকারকে বিচার করতে চায়, যারা এই ঘটনার মাধ্যমে বুঝতে চায় যে আওয়ামী লীগের উপরে কি আসলে টর্চার চলছে, তারা পড়ছে অসহায় অবস্থায়। তারা না পারছে কিছু বলতে, না পারছে এটা নিয়ে চুপচাপ থাকতে। যখন আমরা এটা নিয়ে কেউ কেউ কথা বলছি, তখন তারা সোশ্যাল মিডিয়ায় আমাদের সমালোচনা করার মাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছে। যা দিচ্ছেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আপনারা আপনাদের মনের ভাবটাই প্রকাশ করছেন। হয়তো সেটা অন্য কারোর উপর ক্ষোভ এসে পড়ছে আমার গায়ে, সেটা হতে পারে। কিন্তু আমি মনে করি মিডিয়া এবং পুলিশ দুজনেই এক্ষেত্রে তাদের যে দায়িত্বটা সেটা যথাযথভাবে পালন করতে পারেনি। আমি মিডিয়ার কাছ থেকে আগামী 2-1 দিনের মধ্যে এই ঘটনার উপর ডিটেল বিশ্লেষণমূলক অনুসন্ধানী প্রতিবেদন আশা করব। এবং আমি পুলিশের প্রতি অনুরোধ করব, হুটহাট সব কিছুকে গুজব বলে উড়িয়ে দেওয়ার যে প্রবণতা আপনাদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেটা নিয়ে একটু পুনর্বিবেচনা আপনারা করবেন। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।